ওয়াকরুজ্জামান বলছিল যে জীবনের হুমকি আছে জন্য আশ্রয় দিচ্ছে কিছু দুর্বৃত্তকে ক্যান্টনমেন্ট গুলোতে। আজ আইএসপিএফ থেকে জানানো হয়েছে যে জীবন বিপন্ন 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 28 জন পুলিশ অফিসার, 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 12 জন এবং 51 জন পরিবার পরিজন সহ মানে স্ত্রী এবং শিশু সহ মোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়। আবার পরিস্থিতি উন্নতি হইলে 615 জন স্ব উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে। আবার ওই বিজ্ঞপ্তিতে বলা আছে যে আশ্রয় প্রদানকৃত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত 4 জনের বিরুদ্ধে অভিযোগ অথবা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আমি সবার কথা বাদ দিলাম, 4 জনের বিরুদ্ধে তো অভিযোগ আছে, তাই না? বাংলাদেশ দণ্ডবিধির 1860-এর অপরাধীকে আশ্রয় দেওয়া সংক্রান্ত ধারা 212-তে স্পষ্ট করে লেখা আছে, কখনো কোনো অপরাধ সংঘটিত হইলে এরূপ কোনো ব্যক্তিকে আইনানুগ শাস্তি হইতে লুকাইবার অভিপ্রায়ে আশ্রয় দান করে বা লুকাইয়া যে রাখে, যাহাকে অপরাধী বলে জানে বা অপরাধকারী বলিয়া বিশ্বাস করিবার কারণ থেকে, তার মানে সেনাবাহিনী অপরাধীকে আশ্রয় দিচ্ছে। 626 জনকে প্রাণ রক্ষার জন্য আশ্রয় দিচ্ছে, কথাটা ভুল। যে 4 জন অপরাধীকে লুকায় রাখছিল তাদের তো আইনানুগ শাস্তি থেকে বাঁচানোর জন্য লুকায় রাখছিল সংজ্ঞা অনুসারে। এটা পরিষ্কার ফৌজদারি অপরাধ। প্রতিরক্ষা মন্ত্রণালয় কার অধীনে? প্রফেসর ইউনূসের অধীনে। তো স্যার আপনি কি জানতেন যে এই লোকগুলোকে আশ্রয় দেওয়া হয়েছে, আবার সাইডাও দেওয়া হয়েছে? যদি জানেন তাহলে আপনি অপরাধমূলক কাজে সাই দিলেন কিভাবে? এই দায় তো সেনাবাহিনীর না, এই দায় তো আপনার একার নিজের। আর যদি জানা না থাকেন তাহলে আপনাকে না জানায় সিদ্ধান্ত নেয় কিভাবে সেনাবাহিনী? তার মানে রাষ্ট্রের একটা শক্তিশালী ইনস্টিটিউটের উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নাই। ক্ষমতা বুঝেন স্যার? ক্ষমতা, হ্যাঁ, ক্ষমতা কারে কয়? ক্ষমতা হচ্ছে অ্যাবসলিউট, প্রেগন্যান্সির মতো কিন্তু। হ্যাঁ, হাফ প্রেগন্যান্ট বলে কোনো কথা নাই, এই আংশিক ক্ষমতা বলে কোনো কথা নাই। আপনার যদি সেনাবাহিনীর উপরে কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে আপনার কোনো ক্ষমতা নেই। আপনাকে না জানায় যদি করে থাকে তাহলে যারা অপরাধমূলক কাজটা করছে তাদের বরখাস্ত করেন, এই মাত্র। আপনার ক্ষমতা যে হাফ প্রেগন্যান্সি না এটা প্রমাণ করার এটাই মোক্ষম সময়। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায়। একটি বিষয় ইতিমধ্যে আপনারা দেখেছেন, আইএসপিআর মানে সেনাবাহিনীর বার্তা বিভাগ থেকে জানানো হয়েছে 5ই অগাস্টের গণ অভ্যুত্থানের পরে জীবন বাঁচাতে 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল এবং এদের মধ্যে থেকে 6-7 জন বাদে বাকি সবাই আবার তারা ফিরে এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা জানি সেনাবাহিনী বা সেনানিবাস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় আবার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে। আমাদের প্রশ্ন হচ্ছে, যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছিল নিশ্চয় তাদের এদেশের গণমানুষের টাকায় এদেরকে খাওয়ানো হয়েছে বা তারা সেখানে খাওয়া দাওয়া করছে। আরেকটি প্রশ্নের সাথে সাথে হচ্ছে, প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আমরা জানি। তিনি কি জানেন যারা আশ্রয় নিয়েছিল ওনার কাছে কি তাদের লিস্ট আছে এবং তারা যে আবার চলে গেল এটা কি ওনার গাত্তার্থে হয়েছে, ওনাকে জানানো হয়েছে? কিন্তু প্রশ্ন হচ্ছে তারা আবার চলে যায় কীভাবে? সেনাবাহিনী তো নিশ্চয়ই জানে তারা স্বৈরাচারের দোসর, পতিত স্বৈরাচারের দোসর। তারা বিভিন্ন অনিয়মের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, টাকা পাচারের সাথে জড়িত এবং হত্যা খুনের মতো বিভৎস সব অপরাধের সাথে তারা জড়িত। আমরা এখন পিনাকি ভট্টাচার্যের এ বিষয়ে তার বক্তব্য আমরা শুনব। দর্শক, আপনারা শুনলেন পিনাকির বক্তব্য। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা এর সুস্পষ্ট তালিকা চাই। কারা কারা সেনানিবাসে আশ্রয় নিয়েছিল, কাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং তাদেরকে ফেরত যাওয়ার সুযোগ কেন দেওয়া হলো? তাদেরকে গ্রেফতার করা দেখানো হলো না কেন? তাদেরকে আটক করা হলো না কেন? কারণ হচ্ছে তারা দেশ এবং জাতির শত্রু ছিল, তারা বিভিন্ন অপরাধী ছিল, তারা বিভিন্ন অপরাধী ছিল। তাদেরকে তো গ্রেফতার করা যেত এবং আইনের হাতে সুপার্দ করা যেত। তো আমরা এর সুস্পষ্ট তালিকা চাই, ব্যাখ্যা চাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।